রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের ভার দলের চেয়ারম্যানের ওপর ছাড়ল বিএনপির স্থায়ী কমিটি। গুলশানে দীর্ঘ বৈঠকে সিদ্ধান্ত, প্রয়োজনে বিশেষ অধিবেশন। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। চলতি মাসেই ঘোষণা হতে পারে ছাত্রদলের নতুন কমিটি। বিরোধী আমলে রাজপথে সক্রিয় ও ত্যাগীদের মূল্যায়ন হবে, আশা নেতাকর্মীদের। যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় ছিল, নেতাকর্মীদের মাঝে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, এমন নেতৃত্ব আমরা প্রত্যাশা করি। যাদের দীর্ঘদিনের শ্রম আছে, তৃণমূলের কর্মীদের সাথে নিয়মিত কানেকশন আছে, যারা শিক্ষার্থীদের নিয়ে চিন্তা করে, শিক্ষার্থীর জন্য কাজ করতে চায়, তাদের জন্য এই চ্যালেঞ্জ মোকাবেলা করা খুব একটা কঠিন হবে বলে আমি মনে করি না। বছরে 2 বারের বদলে 4 বার মুদ্রানীতি ঘোষণার পরিকল্পনা সংসদীয় কমিটির। প্রস্তুত বাংলাদেশ ব্যাংক, কার্যকর হওয়া নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। ডাটা দেখি আছে আমাদের এই কোয়ার্টারের ডাটা আরেক কোয়ার্টারে যে পাবলিশ হয়, বিশেষ করে রিয়াল সেক্টর ডাটা। তো তখন কোয়ার্টারলি করলে একটা অসুবিধা হবে কি, যে আমাদের এই যে কোয়ার্টারের জন্য আমরা আলোচনা করব সেই কোয়ার্টারের ডাটা নেই, ব্যাংক ডাটা নিয়ে কাজ করতে হয়। যদি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা দেয় যে তারা কোয়ার্টারলি বেসিসে যাতে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ঘোষণা করে, এই নির্দেশনা বাংলাদেশ ব্যাংকে আসার পরে অবশ্যই বাংলাদেশ ব্যাংক সেটা এক্সিকিউট করবে। খুলনায় একের পর এক হত্যাকাণ্ডে উদ্বিগ্ন নগরবাসী। দ্রুত জামিন নিয়ে জেল থেকে বেরিয়ে ফের অপরাধে জড়ায় সন্ত্রাসীরা। আসামি ধরার আগ্রহ হারাচ্ছে পুলিশ। খানাখন্দ আর গর্তে ভরা কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বৃষ্টির পানিতে হয়ে ওঠে ভয়ঙ্কর। যানবাহনের গতি কমার পাশাপাশি দুর্ঘটনা, দুর্ভোগ। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি জানসি জুথিকা এবং আমি উজ্জ্বল হাফিজ। রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যানের উপর দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। রাতে গুলশানে কমিটির দীর্ঘ বৈঠক শেষে একথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশনের প্রয়োজন হলে স্পিকারের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠককে ঘিরে আলোচনা ছিল রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গ। সরকারে থাকা বিএনপি কাকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করবে সে আলোচনায় ছিল মূলত স্থায়ী কমিটির বৈঠকের মূল এজেন্ডা। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে 2 ঘণ্টাব্যাপী চলে এই বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, দলের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনের দায়িত্ব দেয়া হয়েছে। আমরা মাননীয় চেয়ারম্যান হিসেবে, দলের চেয়ারম্যান হিসেবে তার উপরেই ন্যস্ত করেছি। এ সময় রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের বিশেষ অধিবেশন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তফসিল ঘোষণার পর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশনের প্রয়োজন হলে স্পিকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষ অধিবেশন আহ্বান করার নিয়ম আছে, সেটা মাননীয় স্পিকারের সাথে আলাপ করে নির্বাচন কমিশন সেই দিনটি ঠিক করেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানান, রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনের ভার দলের চেয়ারম্যানের উপর ছেড়েছে স্থায়ী কমিটির সদস্যরা। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। এছাড়াও স্থানীয় সরকার নির্বাচন ও দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। উন্নয়ন কর্মকাণ্ড সব বিষয়ে আলোচনা হয়েছে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। চলতি মাসে ঘোষণা হতে পারে কেন্দ্রীয় ছাত্র দলের নতুন কমিটি। সভাপতি, সাধারণ সম্পাদক পদের জন্য আলোচনায় আছে বেশ কিছু পরিচিত মুখ। তবে নেতাকর্মীদের প্রত্যাশা বিগত সময় ত্যাগী ও শিক্ষার্থীদের পাশে থাকবে এমন কাউকে। সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মীদের প্রত্যাশা নিয়ে বিস্তারিত দেখুন সানি মৃথার প্রতিবেদনে। 2024 সালের 1 মার্চ
গণ অভ্যুত্থানের ঠিক 4 মাস আগে ছাত্রদলের নেতৃত্বের ভার এসে পড়ে রাকিবুল ইসলাম রাকিব ও নাসির উদ্দিনের হাতে। এরপর কেটে গেছে 2 বছর, প্রেক্ষাপটও ভিন্ন। ক্ষমতা এখন বিএনপি। সম্প্রতি যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে পার্টির হাইকমান্ড। এবার নজর ছাত্রদলের দিকে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ঘোষণা হতে পারে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি। আলোচনায় রয়েছে বেশ কিছু পরিচিত মুখ। এর মধ্যে সম্ভাব্য সভাপতি হওয়ার দৌড়ে আছেন ছাত্রদলের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আমিনুল্লাহ আমান। আলোচনায় সংগঠনটির সহসভাপতি মঞ্জুরুল আলম রিয়াদের নামও। এছাড়াও সংগঠনটির আরেক সহসভাপতি ইজাজুল কবির রুয়েলের নামও শোনা যাচ্ছে। অন্যদিকে সাধারণ সম্পাদকের পদের জন্য লড়াইটা আরও জমজমাট। এর মধ্যে এগিয়ে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক সহ কয়েকজনের নাম। বিরোধী দলের আমলে রাজপথে সক্রিয় ত্যাগীদের মূল্যায়িত করার ব্যাপারে আশাবাদী সংগঠনটির নেতাকর্মীরা। যারা বিগত সময় আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় ছিল, যারা মেধাবিমুখ এবং যারা শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের পরিচিতি আছে, নেতাকর্মীদের মাঝে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, এমন নেতৃত্ব আমরা প্রত্যাশা করি। এছাড়া তৃণমূলকে আরও সুসংগঠিত ও শৃঙ্খলায় আনতে ভূমিকা রাখতে পারে এমন নেতৃত্ব প্রয়োজন বলেও মত বর্তমান নেতাকর্মীদের। আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী ছাত্র দলের যাদের দীর্ঘদিনের শ্রম আছে, তৃণমূলের কর্মীদের সাথে নিয়মিত কানেকশন আছে, যারা শিক্ষার্থীদের নিয়ে চিন্তা করে, শিক্ষার্থীর জন্য কাজ করতে চায়, তাদের জন্য এই চ্যালেঞ্জ মোকাবেলা করা খুব একটা কঠিন হবে বলে আমি মনে করি না। বিভিন্ন কার্যক্রম ছাত্রদল কেন্দ্রীয়ভাবে গ্রহণ করবে, যার মাধ্যমে তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে উঠবে এবং প্রশিক্ষিত নেতৃত্ব গড়ে উঠবে, প্রশিক্ষিত কর্মী বাহিনী তৈরি হবে। মূলত রাজপথের নতুন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন, আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির পরিকল্পনা থেকেই ছাত্রদলের পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। সানিম মৃধা, এখন, ঢাকা। দেশের মুদ্রানীতি ঘোষণা ও বাস্তবায়নে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বর্তমানে বছরে 2 বার মুদ্রানীতি ঘোষণা করা হলেও এখন তা বাড়িয়ে বছরে 4 বার করার পরিকল্পনা করছে সংসদীয় কমিটি। বাংলাদেশ ব্যাংক বলছে নির্দেশনা পেলে তারা এটি বাস্তবায়নে প্রস্তুত। তবে অর্থনীতিবিদদের মধ্যে এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর জানাচ্ছেন নাইম কামাল। বছরে 2 বার নয়, এখন থেকে 3 মাস পর পর মুদ্রানীতি ঘোষণার কথা ভাবছে সরকার। সম্প্রতি সংসদীয় কমিটিতে বছরে 4 বার মুদ্রানীতি ঘোষণার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মূল উদ্দেশ্য দ্রুত পরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। এমন এক সময় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার যখন নাজুক সময় পার করছে দেশের অর্থনীতি। তবে এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিআইবিএম এর এই মহাপরিচালক। মনিটারি পলিসি প্রতি কোয়ার্টারে যে একটা স্টেটমেন্ট যদি বাইর করা হয়, তার 3 মাস পর পর পুরো ইকোনমির একটা হাল লাগা চিত্র, রিয়াল ইকোনমি এবং ম্যাক্রো ইকোনমি ভেরিয়েবল এবং সুদের হার নির্ধারণ সব কিছু তাহলে একটা অ্যালাইন হবে আর কি। আরেকটা জিনিস হলো যে আমাদের ইকোনমিটা তো মিচুর না, ডাটা লেকিং আছে আমাদের এই কোয়ার্টারের ডাটা আরেক কোয়ার্টারে যায় পাবলিশ হয়, বিশেষ করে রিয়াল সেক্টর ডাটা। তো তখন কোয়ার্টারলি করলে একটা অসুবিধা হবে কি, যে আমাদের এই যে কোয়ার্টারের জন্য আমরা আলোচনা করব সেই কোয়ার্টারের ডাটা নেই, ব্যাক ডাটা নিয়ে কাজ করতে হয় আর কি। তথ্য বলছে উন্নত ও উন্নয়নশীল অনেক দেশেই বছরে কয়েকবার মুদ্রানীতি পর্যালোচনার রেওয়াজ আছে। বছরে 8 বার করে মুদ্রানীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন। আর পাশের দেশ ভারত করে বছরে 6 বার। এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কতটা কার্যকর হবে সে বিষয়ে সন্দেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের। আপনি যদি কঠিন থাকেন যে 1 বছরের জন্য করলাম মানে 1 বছরের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, তখন সেটা কিন্তু 1 বছরে আপনি ক্ষতির সম্মুখীন হলেও তখন কিন্তু আপনি সেটাকে আর কারেকশন করতে পারছেন না। তো কারেকশন করার সুযোগ থাকা উচিত, 3 মাস হোক 6 মাস অন্তর হোক। অতএব যখন যে প্রেক্ষিতে নেওয়া উচিত তখন যদি তারা ডিসিশন নিয়ে সেটাকে চেঞ্জ করে, সেটা কিন্তু রাষ্ট্রের জন্য, দেশের অর্থনীতির জন্য সেটা করতে পারে। বাংলাদেশ ব্যাংক বলছে নিয়ম মেনে বছরে 2 বার মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের পক্ষ থেকে যদি বছরে 4 বার করার সিদ্ধান্ত আসে তবে তা বাস্তবায়ন করতে প্রস্তুত মুদ্রানীতি প্রণয়নকারী এই সংস্থা। আমরা বছরে 2 বার মুদ্রানীতি ঘোষণা করে থাকি, ডিসেম্বর প্রান্তিকে এবং জুন প্রান্তিকে। এখন সংসদীয় স্থায়ী কমিটি যদি বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দেয় যে তারা কোয়ার্টারলি বেসিসে যাতে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ঘোষণা করে, এই নির্দেশনা
বাংলাদেশ ব্যাংকে আসার পরে অবশ্যই বাংলাদেশ ব্যাংক সেটা এক্সিকিউট করবে। মুদ্রানীতি ঘোষণার দীর্ঘদিনের চিরাচরিত প্রথা ভেঙে বছরে 4 বারের এই পরিকল্পনা কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে সেটি এখন বড় প্রশ্ন। নাইম কামাল, এখন, ঢাকা। একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন খুলনার জনগণ। প্রতিটি ঘটনায় মামলা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে আসামিরা, কিন্তু গ্রেপ্তারের কিছুদিনের মাথায় আদালত থেকে জামিন নিয়ে আবারও ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন তারা। এতে ভুক্তভোগী পরিবারের প্রতি হুমকি যেমন বাড়ছে, তেমনি আসামি ধরার আগ্রহ হারাচ্ছে পুলিশ। আবুল বাশারের ছবিতে রামিম চৌধুরীর প্রতিবেদন। অপরাধ কর্মকাণ্ড, মামলা বা আসামি গ্রেফতার, পুলিশই এই প্রক্রিয়ার সাথে তাল মেলাতে পারছে না আদালত। মামলার দীর্ঘ সময় এবং প্রচলিত নীতি অনুযায়ী জামিন প্রক্রিয়া অপরাধীদের জন্য সুযোগ তৈরি করছে। গত 24 জুন খুলনায় মসজিদে ঢুকে 2 ব্যবসায়ীকে গুলি করে সন্ত্রাসীরা। এ মামলায় উঠে আসে সন্ত্রাসী আরমান হোসেনের নাম। গত বছরের 7 মে হত্যা, আগ্নেয়াস্ত্র, দস্যুতা সহ অন্তত 7টি মামলায় যাকে গ্রেফতার করেছিল পুলিশ। 6 মাস পর গত 28 নভেম্বর তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। গত 19 মার্চ রাতে কৃষ্ণনগর এলাকার কাজী রাশেদের বাড়িতে ঢুকে 4 জনকে গুলি করা হয়। এ মামলায় সন্ত্রাসী ইমরান সহ 4 জনকে আটক করে পুলিশ। গত মে মাসে তারা জামিনে ছাড়া পান। 2 জুন বাড়ি থেকে ডেকে নিয়ে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে একজনকে। ঢাকায় শামীম খুলনার এনসিপি নেতা মোতালেব শিকদারকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি। গত 26 ডিসেম্বর তাকে গ্রেফতার করলেও 13 মে জামিন পান তিনি। আদালতের সামনে জোড়া খুন, ডাকবাংলোয় প্রকাশ্যে শ্রমিক নেতাকে গুলি করে হত্যাসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিরা এখন জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। এই আইনের যে বেড়াজাল, সে যেখান থেকে সে বের হয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে আমরা যদি একটু আন্তরিকতার সাথে দেখি, তাহলে কিন্তু এইভাবে সন্ত্রাসীরা বেরোতে পারবে না। প্রত্যেকের ভিতর আইনের ভীতিটা তৈরি করতে হবে যে না, আইন আসলে ভয়ের জিনিস। আমরা যদি আইনকে ছেলে খেলা ভাবি, তাহলে আমরা এখান থেকে উঠে আসতে পারবো না। মাদক ব্যবসা এবং শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্র আইন, এই কিছু আইনের পরিবর্তন, এর কঠোরতা যদি আনা যায়, তাহলে হয়তো এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। গত 1.5 বছরে পুলিশের তালিকাভুক্ত 15 সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে 3 থেকে 14টি পর্যন্ত মামলা থাকলেও তারা সবাই এখন জামিনে মুক্ত। আটক হওয়া সন্ত্রাসীদের আবারও অপরাধ জগতের মাঠে দেখে হতাশ পুলিশ সদস্যরা। একটা আসামি ধরার জন্য যে আমাদের কতটা পরিশ্রম করা লাগে, দিন রাত 24 ঘন্টা আসামি আমরা পরিশ্রম করে যাই এবং প্রচুর টেকনোলজি ওখানে ব্যয় করা লাগে। সব দিক থেকে আসলে একটা আসামি ধরতে গেলে আমাদের অনেক কষ্ট সাধ্য করে আমরা এই কোর্টে সাবমিট করি। কোর্ট সাবমিট করার পরে যখন আবার বেড়ে এসে একই পুনরাবৃত্তি ঘটায়, একই অপরাধ ঘটায়, তখন আসলে কষ্ট লাগে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী 2024 সালের জুলাই অভ্যুত্থানের পর 91টি হত্যাকাণ্ড হয়েছে। চলতি বছরের জুন পর্যন্ত হত্যাকাণ্ড ঘটেছে 21টি। হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় 2024 সালের অক্টোবর থেকে চলতি বছরের জুন পর্যন্ত 3 শতাধিক আসামিকে গ্রেফতার করা হয়। তাদের বড় অংশ জামিনে মুক্ত বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। 20 কোটি লোকের জন্য 1700 জন বিচারক, এইভাবে পৃথিবীর কোনো দেশে এত কম বিচারকে কম কোর্টে মামলা চলছে না। তাই এগুলো আসলে দ্বিগুণ তিনগুণ করা দরকার, তা না হলে মামলা ডিলে হবে, যত চেষ্টাই আমরা করি না কেন। মামলা ডিলে হলে জামিন দিয়ে দেয়, মানে একটা টাইম আছে, তারপরে জামিন দিয়ে দেয়। আসামিদের কাছে বর্তমানে মামলা কোনো ভীতির বিষয় নয়। তার কারণ একটাই, আদালতে আসলেই তারা পেয়ে যাচ্ছেন জামিন, আবারও লিপ্ত হচ্ছেন নানা রকম অপরাধে। এই অপরাধ প্রবণতা কমাতে আসামিদের ক্ষেত্রে আরও কঠোর হতে হবে আইন প্রয়োগকারী সংস্থাদের, এমন কথাই বলছেন সংশ্লিষ্টরা। রামিম চৌধুরী, এখন, খুলনা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন চলাচল করে হাজারো যানবাহন। এর কুমিল্লা অংশ খানাখন্দ আর অসংখ্য গর্তে ক্ষত বিক্ষত, কোথাও উঠে গেছে পিচের ঢালাই। বৃষ্টির পানিতে এসব গর্ত হয়ে উঠছে আরও ভয়ঙ্কর। এতে কমছে যানবাহনের গতি, বাড়ছে চালক যাত্রীদের দুর্ভোগ আর দুর্ঘটনার ঝুঁকি। তবে সড়ক জনপথ বিভাগ বলছে বৃষ্টি কমলেই হাত দেবেন মেরামতের কাজে। কামরুল হাসানের ছবিতে আরও জানাচ্ছেন মাসুদ আলম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ক্যান্টনমেন্ট আমতলী অংশের চিত্র এটি। পিচ ঢালাই উঠে গিয়ে ক্ষয়ে গেছে সড়ক, জায়গায় জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। জমে থাকা বৃষ্টির পানিতে বোঝার উপায় নেই কোথায় আছে বিপজ্জনক গর্ত। গাড়ির চাকা গর্তে পড়তেই তীব্র ঝাঁকুনিতে আটকে উঠছেন যাত্রীরা। বাধ্য হয়ে গতি কমিয়ে ঝুঁকি নিয়ে এগিয়ে চলছে হাজারো যানবাহন।
দুলছে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান। একটু অসতর্কতায় ঘটছে দুর্ঘটনা, পাশাপাশি তৈরি হচ্ছে অস্থায়ী যানজটও। জ্যামটা মূলত কারণ আছে রাস্তার বিভিন্ন জায়গায় প্রচুর নষ্ট হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। 1-2 মিনিটের রাস্তা অনেক সময় 1 ঘন্টা পর্যন্ত লাগা যায়, আধা ঘন্টা লাগা যায়। শুধু এই 2 কিলোমিটার সড়কই নয়, ছোট বড় অসংখ্য গর্ত আর খানাখন্দে নাজেহাল মহাসড়কের চট্টগ্রামের সিটি গেট থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত 230 কিলোমিটার। তবে দুর্ভোগের মাত্রা সবচেয়ে বেশি কুমিল্লার 105 কিলোমিটার এলাকায়। বর্ষার বৃষ্টিতে গর্তগুলো যেন আরও প্রকট। এতে একদিকে যেমন স্পষ্ট হচ্ছে সড়ক রক্ষণাবেক্ষণের দুর্বলতা, অন্যদিকে বাড়ছে দূরপাল্লার যাত্রী ও চালকদের ভোগান্তি। এখানে অনেক ভোগান্তি হয়, মানুষের গাড়ি উল্টে পাল্টে যায়। এই যে ভাঙার কারণে পাথরে চাক্কা মারা যায় আর কি, চাক্কা ভাঙার হয়, অনেক কষ্ট হয় আমাদের। আমজরে ভোগান্তি সরকারে আপনি দেখে না, কিন্তু সরকারের কোনো ক্ষয় হলো লক্ষ্যই নেই। সড়ক জনপথ বিভাগ বলছে অতি বৃষ্টির কারণে বর্ষায় মহাসড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে গর্ত ও খানাখন্দ। তবে কিছু অংশে মেরামত কাজ চললেও বৃষ্টি কমলেই শুরু হবে পুরোদমে সংস্কার কাজ। এই একটানা বৃষ্টিতে আসলে আমরা কোনো ইন্টারভ্যাল পাচ্ছি না। সানি ডে পেলেই আমরা বেশিরভাগ মানে কি আমরা হয়তো পুরোটাই রাস্তা রিপেয়ার হয়ে যাবে। আমাদের ফুল টিম, যন্ত্রপাতি, মালামাল সব কিছু রেডি আছে। দেশের বাণিজ্য ও অর্থনীতির অন্যতম প্রধান এই মহাসড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো পণ্য ও যাত্রীবাহী যানবাহন। সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত মেরামত করা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, ঝরতে পারে প্রাণ। মাসুদ আলম, এখন, কুমিল্লা। ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের আশেকপুর এলাকায় আন্ডারপাস না থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানি সহ অনেক হতাহতের ঘটনা ঘটছে। স্থানীয়রা বলছেন, মহাসড়ক হওয়ার পর আশেকপুর এলাকাটি দুভাগে বিভক্ত হওয়ায় বিপাকে পড়েছে উভয় পাশের মানুষ। আর দ্রুত আন্ডারপাসের আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। কাউসার আহমেদের প্রতিবেদন। প্রায় 28 বছর আগে যমুনা সেতু নির্মাণের পর সময় ও দূরত্ব কমাতে মহাসড়কের নগর জালফই থেকে রাবনা বাইপাস পর্যন্ত সড়ক নির্মাণ করা হয়। এতে আশেকপুর এলাকা দুভাগে বিভক্ত হয়। 5 বছর আগে মহাসড়কটি 4 লেনে উন্নীত হলেও কোনো আন্ডারপাস না থাকায় সড়কে বিভাজন দেওয়ার কারণে দুর্ভোগ বাড়তে থাকে। ঝুঁকি নিয়ে চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটছে হতাহতের ঘটনা। আন্ডারপাসের দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করা হলেও কোনো সুরাহা হয়নি। আশেকপুরের 80 বছরের জাবেদ আলী। আন্ডারপাস না থাকায় সড়ক দুর্ঘটনায় তিনি, তার ছেলে, ভাগিনা, চাচাতো ভাইসহ পরিবারের অনেকেই গুরুতর আহত হয়েছেন। ভাগ্যের জোরে বেঁচে যাওয়া জাবেদ আলীও ভোগান্তি লাঘবে চান আন্ডারপাস। আমার এক ছেলে, আমি, আর পাড়ায় যে আমার ভাগিনা আছে, আমার বাইশটা আছে, আমার স্বাস্থ্য ভাই আছে, এরাও কতটি আছে। খালি আমরা রয়েছি না, খালি আমরা না, অনেক লোকই গেছে এই অবস্থা। স্থানীয়রা বলছেন, মহাসড়কের পূর্ব পাশে মসজিদ, কবরস্থান সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, আর পশ্চিম পাশে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ফলে চলাচলে জনদুর্ভোগের পাশাপাশি মরদেহ কবরস্থানে নেয়ার জন্য 3 থেকে 4 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। আইল্যান্ডের মতো বলে এটা দিয়ে এখানে বন্ধ করে দিয়েছে, তাতে এখানকার মানুষের আরো বিপজ্জনক এবং খুবই দুর্ভোগের অবস্থা হয়েছে। আমাদের এখানে আন্ডারপাসের দরকার। আমাদের গোরস্থানের সমস্যা, পোলাপান স্কুলে যাতায়াত সমস্যা, প্রাইমারি স্কুল, হাই স্কুল সব ওই সাইডে। আমাদের এলাকাটা 2 ভাগ হয়ে গেছে। আমাদের এই সাইডে কবরস্থান, ঈদগাহ মাঠ, মসজিদ সবকিছু আমাদের জমি জমা ওই সাইডে। যাতায়াতে খুবই অসুবিধা হয়। একজন লোক মারা গেলে পরে লাশটা নিয়ে আসতে হয় 2-4 গ্রাম ঘুরে। মহাসড়কটি সাসেক 1 প্রকল্পের আওতায় 4 লেনে উন্নীত করা হয়েছে। আশেকপুরে আন্ডারপাসের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। যেহেতু প্রকল্প চলমান আছে, তাই আমরা এখনো লিখিতভাবে পাঠাইনি। তো প্রকল্পের এই মেয়াদ শেষ হলে আমরা লিখিতভাবে পাঠাবো। তারপর ডিজাইন ইউনিট থেকে যেভাবে আমাদেরকে ডিজাইন দেওয়া হবে সেই অনুপাতে, সেই অনুযায়ী সরকারের বিধি মোতাবেক আমরা নির্মাণ কাজ করব। স্থানীয় সংসদ সদস্য হিসেবে জনদুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী। এই ব্যাপারে কি করা যায়, রোডসের সাথে কথা বলবো, সড়ক বিভাগের সাথে কথা বলে সেই ব্যাপারে আমরা ইনশাল্লাহ পদক্ষেপ দিব। স্থানীয়দের তথ্যমতে গত 1.5 বছরে আশেকপুরে সড়ক দুর্ঘটনায় 10 জনের মৃত্যু ও 1.5 শতাধিক মানুষ আহত হয়েছে। এখন টাঙ্গাইল।
গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে কারিগরি শিক্ষায় সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই নিয়ে মতবিরোধের কোনো সুযোগ নেই। বিস্তারিত মিয়া আমিরুলের প্রতিবেদনে। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মরণ সভা। রাজধানী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে আন্দোলনে শহীদ ও আহতদের স্মৃতিকথা উঠে আসে। আন্দোলনে 2 বছরের মাথায় এসে চলমান রাজনৈতিক মতবিরোধ নিয়ে ক্ষোভ জানায় অনেকেই। একটা গণঅভ্যুত্থানের সাফল্য নির্ভর করে গণঅভ্যুত্থানের আদর্শ, চিন্তা, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের যথাযথ মর্যাদা নিশ্চিতের মাধ্যমে। অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, দেশের ছাত্র রাজনীতি নিয়ে মতবিরোধ থাকলেও জুলাই নিয়ে মতবিরোধ নয়। মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ও সংরক্ষিত নারী আসনের এমপি সানজিদা তুলি বলেন, দেশকে এগিয়ে নিতে দলীয়করণের ঊর্ধ্বে গিয়ে সবার কাজ করা জরুরি। আমাদের মাঝে মতভেদ রয়েছে, বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে রয়েছে, আমাদের মাঝে জাতীয় রাজনীতি নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে আমাদের মাঝে কোনো মতভেদ নেই। দলীয়করণের ঊর্ধ্বে যে ইনশাআল্লাহ সকলকে একত্রিত করে আমরা একসাথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নানা অভিযোগ ও দাবির প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ে পরিবহন সংকট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে দ্রুতই প্রস্তাবনা দেওয়া হবে। সবচেয়ে প্রায়োরিটি হবে debate of the technical and vocational education and training. This is a lifelong education. Everybody does indeed need debate. বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোর ট্রান্সপোর্টেশনের ব্যাপারে আমাকে আলাদা একটি প্রজেক্ট হাতে নিতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে কারিগরি শিক্ষায় সরকার জোর দিচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। উন্নত বিশ্ব আজকে এগিয়ে যাচ্ছে, এই জায়গাটিতে অ্যাড্রেস করি। মিয়া আমিরুল, এখন ঢাকা। সাগর ও নদ নদীর মাছের সরবরাহ কম থাকায় পটুয়াখালীতে প্রকারভেদে কেজিতে মাছের দাম বেড়েছে 10 থেকে 50 টাকা পর্যন্ত। চাহিদা থাকায় বেশি বেড়েছে চিংড়ি মাছের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে কলাপাড়া পাইকারি মাছ বাজার থেকে যুক্ত আছেন জসিম পারভেজ। জসিম, জানাবেন বাজারে মাছের সরবরাহ কমার কারণ কি, আর কোন মাছ কত দরে কেজি বিক্রি হচ্ছে? উজ্জ্বল, মাছের সরবরাহ কম থাকার কারণে কিন্তু মাছের দামটা বেড়েছে। আর আপনি জানেন এখন কিন্তু পূর্ণিমা তিথি চলছে, আর এই পূর্ণিমা তিথিতে সমুদ্র নদে মাছের উপস্থিতি কম থাকায় কিন্তু জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা না দেওয়ার কারণে কিন্তু মাছের সরবরাহটা অনেকটাই কমেছে। আর পুকুর ঘের অন্যান্য জলাশয়ের মাছের সরবরাহও কিছুটা কমেছে, সে কারণেই মাছের দামটা চড়া রয়েছে। আজ এই পটুয়াখালী কলাপাড়ার যে নাচনাপাড়া পাইকারি মাছ বাজার, এই মাছ বাজারে রুই মাছ এবং কাতল মাছ প্রতি কেজি বিক্রি হয়েছে 200 থেকে 350 টাকা পর্যন্ত। এখানে কেজিতে বেড়েছে 20 টাকা। পোয়া মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা পর্যন্ত, কেজিতে বেড়েছে 10 টাকা। তেলাপিয়া বিক্রি হচ্ছে 250 টাকা, কেজিতে বেড়েছে 20 টাকা। পাঙ্গাস বিক্রি হচ্ছে 160 টাকা, কেজিতে বেড়েছে 10 টাকা। এবং যে নদীর পাঙ্গাস সেগুলো বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা কেজি, সেটি অপরিবর্তিত অবস্থায় বেচা বিক্রি হচ্ছে। সরপুঁটি মাছ বিক্রি হচ্ছে 200 টাকা, সেটি অপরিবর্তিত অবস্থায় বেচা বিক্রি হচ্ছে। সিলভার কার্প মাছ বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা, এবং চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 650 থেকে 1200 টাকা পর্যন্ত প্রকার ভেদে। এখানে কেজিতে বেড়েছে 50 থেকে 60 টাকা পর্যন্ত এখানে কেজিতে বেড়েছে। তো আমরা এখানকার যে ব্যবসায়ী তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে গত অমাবস্যার যে তিথি, সে তিথিতে যে মাছের সরবরাহ ছিল, এই পূর্ণিমার তিথিতে সেই পরিমাণে মাছ জেলেদের জালে ধরা না পড়ায় কিন্তু মাছের সংকটটা বেড়েছে। এবং একই সঙ্গে আপনি জানেন যে এখন কিন্তু বর্ষা মৌসুমে মাছ চাষ শুরু হয়েছে মাত্র, কিন্তু গত বছরে যে মাছ যে চাষাবাদ হয়েছিল সেগুলো কিন্তু এখন বাজারজাত হচ্ছে, আর সেগুলো সরবরাহ কম থাকায় কিন্তু এখানকার ব্যবসায়ীদের চাহিদা মতো তারা মাছ পাচ্ছেন না। আপনাকে আরও জানিয়ে রাখি যে
এখানকার যে উপকূলীয় অঞ্চল যে সাতক্ষীরা, খুলনা, যশোর সহ এবং মৎস্য বন্দর আলিপুর, মহিপুর যে সকল মাছের যে উৎপাদনের যে সকল কেন্দ্র রয়েছে সেই সকল কেন্দ্রে মাছের সরবরাহ কম থাকায় কিন্তু বাজারেও সরবরাহ কমেছে, আর সরবরাহ কম থাকায় মাছের দামটা চড়া রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল। পটুয়াখালী থেকে মাছ বাজারের খবর জানাচ্ছিলেন জসিম পারভেজ। ছাগলনাইয়ায় ফেনী নদী থেকে প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন। শুধু নদী থেকেই নয়, প্রশাসনের জব্দ করা বালুও বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। কোটি টাকার এই অবৈধ বালুর বাণিজ্যকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে আধিপত্য বিস্তারের লড়াই। ঘটছে হামলা, পাল্টা হামলা, সংঘর্ষ ও গোলাগুলি। বালু উত্তোলন নিষিদ্ধ থাকার কথা বলা হলেও বাস্তবে তা বন্ধ না হওয়ায় স্থানীয়দের মধ্যে বাড়ছে ক্ষোভ। দুলাল তালুকদারের ছবিতে সুলাইমান ডালিমের প্রতিবেদন। কাগজে কলমে নিষিদ্ধ হলেও বাস্তবে ছাগলনাইয়ার নাঙ্গলমোড়া এলাকায় নদীতে বসানো হয়েছে ড্রেজার ও শ্যালো মেশিন। দিনের আলোতেই নদী তীরের তলদেশ কেটে উত্তোলন করা হচ্ছে বালু। এছাড়া কেটে ফেলা হচ্ছে নদী তীরের চর ও ফসলি জমিও। এসব কর্মকাণ্ডে এক বিএনপি নেতা জড়িত বলে অভিযোগ উঠেছে। কেউ এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই মিলছে প্রাণনাশের হুমকি। তারা যা হার তা কাড়ি বিচার ডাক দোয়া দিতাম আর কিনা, ডাক দোয়া দিলে বাইরের পিছকানে যা মারে। আমরা প্রথম দাফে যখন ডাক বাধা দিছি, রাত্রে 1টার পরে আইয়া আমাদেরকে হাইজ্যাক করে নিয়ে যেতে চাইছিল। আমরা সারা রাজ্যের গুম গাতে অঙ্গ বালু ভাঙ 3 ভাঙা 3 ভাঙা মাঝখান আছে, মাঝখান তো অঙ্গ আছে আবার ভাঙা আমরা। সম্প্রতি এই অবৈধ বাণিজ্যের চিত্র ধারণ করতে গিয়ে হামলার শিকার হন স্থানীয় এক টিভি সাংবাদিক। আগে থেকেই ওঁত পেতে থাকা একদল সন্ত্রাসী তাকে মারধর করে ক্যামেরা, মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম নদীতে ফেলে দেয়। সংবাদ সংগ্রহে যাই, সেখানে সেই স্থানীয় গোপালের যে ত্রাস বলবো, আলমগীর সিদ্দিকী, তার যে বাহিনী রয়েছে 8 থেকে 10 জন আমার উপরে কিন্তু সশস্ত্র হামলা চালায়। তখন আমাকে তারা এক পর্যায়ে নদীতে ফেলে দেয়। বালু উত্তোলনকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে রয়েছে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষ। সম্প্রতি সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গুলিবিদ্ধ হয়েছে এক যুবদল নেতা। আলমগীর সিদ্দিকী গাড়ি নিয়ে প্রথমে আসে, পরে তার পিছে আরও 4টা হাইস অস্ত্র সজ্জিত রিভলভার দিয়ে আমার হত্যার উদ্দেশ্যে গুলি করে। আমি কোনোরকম জানে বাঁচিয়ে আসি। ফেনী নদীর ভাঙন তীব্র হওয়ায় গত 2 বছর আগে সরকার বালুমহালের ইজারা বন্ধ করে দেয়। তারপরও একটি প্রভাবশালী চক্র প্রকাশ্যে বালু তুলছে, এমনকি প্রশাসনের জব্দ করা বালুও বিক্রি করে দিচ্ছে। স্থানীয়দের দাবি, বালু উত্তোলনের কারণে ছাগলনাইয়া অংশে নদী ভাঙন আরও বেড়েছে। এতে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও গ্রামীণ সড়ক। বালু কাটা নদীটা আছে, এখান থেকে নদীতে বড়টা এটা কাড়ি লুই গেছে, বেচারা কাড়ি নদীটা বড় হয়ে গেছে। আর ওখানে নদী আছে, এটা ঠিক আমরা আল্লাহর আছে গুণ গাইতে হারি না, আমরা এইভাবে বালু তুলে গরিব মাছ পান্ডে যান। তবে অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে স্থানীয় বিএনপি নেতা আলমগীর সিদ্দিকীর সাথে একাধিকবার যোগাযোগ করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে স্থানীয় সংসদ সদস্য জানিয়েছেন, বর্তমানে ছাগলনাইয়ায় কোনো বালুমহলের ইজারা নেই। বালু উত্তোলনের সব ধরনের কার্যক্রমই অবৈধ। যারা এ কাজে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে বালুর কোনো ঘাট নাই। যারা চুরি করে বালু উঠেছে এদেরকে ইতিমধ্যে অনেককে গ্রেপ্তারও করছে, অনেক সব মালামাল জব্দ করছে, অনেক সব মেশিনে ভাঙচুর করছে। যারা এই অপকর্মের সাথে জড়িত থাকবে, আমি আজকে বলেছি, এখনও বলছি, অনতিবিলম্বে এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। স্থানীয়রা বলছে, অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের এই সংঘাত শুধু নদী বা বালুমহলের মধ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়েছে পুরো এলাকার আইনশৃঙ্খলা, জননিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতার উপর। একসময়ের শান্ত ফেনী নদীর যেখানটায় আমরা বসে, এখানে ছিল ঘরবসতি, ফসলি জমি। অব্যাহত বালু তোলার কারণে এখান থেকে বিলীন হয়েছে সেই জনপদ। স্থানীয়রা বলছেন, এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না গেলে বিলীন হবে তাদের শেষ সম্বলটুকু। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য প্রশাসনিক উদ্যোগ দাবি করছেন তীরবর্তীরা। সুলাইমান ডালিম, এখন ফেনী।
আজাদ কাশ্মীরের শাসন ব্যবস্থা সংস্কারের দাবি ও নির্বাচনী সহিংসতার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে পাকিস্তানের লাহোরে। আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। কাশ্মীরে নির্বাচনী সহিংসতার প্রতিবাদে সোচ্চার নিষিদ্ধ সংগঠন জেএএসির প্রতি সংহতি জানিয়ে এদিন রাজপথে ছিল নাগরিক সমাজের একাংশ। সমর্থন দেয় ছাত্র ও শ্রমিক সংগঠনগুলো। সমাবেশের আগ থেকেই শক্ত অবস্থানে নিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী। আর জানাচ্ছেন সতীর্থ কর্মকার। আজাদ কাশ্মীরে শুরু হওয়া ক্ষোভের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে লাহোরে। কাশ্মীরের নির্বাচন ব্যবস্থার সংস্কার, সংরক্ষিত আসন বাতিল এবং অর্থনৈতিক অধিকারের দাবিতে একাট্টা সাধারণ নাগরিক, ছাত্র ও শ্রমিক সংগঠনগুলো। দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগের দিনই ব্যাপক ধরপাকড়। কাশ্মীর সংহতি সমাবেশ শিরোনামে কর্মসূচি ঘোষণা করে শুক্রবার লাহোর প্রেস ক্লাবের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। অঞ্চলটির শাসন ব্যবস্থার সংস্কার ও নির্বাচনী সহিংসতার প্রতিবাদে সোচ্চার নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির প্রতি সংহতি জানাতেই এই কর্মসূচির আয়োজন। এ সময় আন্দোলনকারীদের হাতে ছিল আজাদ কাশ্মীরের পতাকা ও প্ল্যাকার্ড। সমাবেশ শুরুর পর বিক্ষোভকারীরা স্লোগান দিতে শুরু করলে তাদের ছত্রভঙ্গ করতে এগিয়ে আসে পুলিশ। সঙ্গে সঙ্গে আটক করা হয় বেশ কয়েকজনকে, তুলে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা এবং বিক্ষোভে গেল ২৭ ও ২৮ জুলাই ৩০ জনেরও বেশি মানুষের মৃত্যুর অভিযোগ ওঠে। প্রতিবাদী সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএসিসি জানায়, প্রথম দফায় ভোট গ্রহণের দিন এবং এর পরের ২ দিনে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। সেখান থেকেই এই আন্দোলনের সূত্রপাত। কাশ্মীরের আইনসভার নির্বাচন মূলত একদিনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত উদ্বেগে ৩ দফায় ভোট নেওয়া হচ্ছে। দ্বিতীয় ও তৃতীয় দফার ভোট ২ ও ১০ আগস্ট। কয়েক দশক ধরে পাকিস্তান শাসিত কাশ্মীরে উত্তেজনা থাকলেও কেন্দ্রীয় শাসক গোষ্ঠীর রাজনৈতিক হস্তক্ষেপ ও অর্থনৈতিক অবহেলার জেরে সম্প্রতি নাগরিক ক্ষোভ বেড়েছে। আর ২০২৩ সালে প্রতিষ্ঠিত সংগঠন জেএসিসি ইসলামাবাদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছে। গেল জুনে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে শেহবাজ শরীফ প্রশাসন। জেএসির মূল অভিযোগ, পাকিস্তানের বিভিন্ন স্থানে বসবাসকারী কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত ১২টি সংসদীয় আসন ব্যবহার করে কেন্দ্রীয় সরকার স্থানীয় রাজনীতি এবং আঞ্চলিক সংসদকে নিয়ন্ত্রণ করছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ধর্মীয় কারণে প্রতিবেশী দেশ থেকে ভারতে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা অনুপ্রবেশকারী হিসেবে বিবেচিত হবে না বলে বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার দাবি, ভারতের যথাযথ আইনি কাঠামো ও নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ অনুযায়ী সংখ্যালঘুরা শরণার্থী হিসেবে তালিকাভুক্ত হবে। তবে অনুপ্রবেশকারী ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও ফের হুঁশিয়ারি উচ্চারণ করেন শুভেন্দু। দীপক দেবনাথের প্রতিবেদন। অনুপ্রবেশ ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারের কঠোর অবস্থানের মাঝেই রাজ্যটিতে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে শুরু হয়েছে আদমশুমারি কার্যক্রম। শনিবার এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ সময় রাজ্যের প্রত্যেক নাগরিককে আদমশুমারিতে অংশ নেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। আমি গোটা রাজ্যের জনগণকে এই কাজে সেন্সাস কর্মীদের সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আবেদন করছি। আপনারা নিজেরাও স্বগণনা অর্থাৎ সেলফ এনুমেরেশন যে সুবিধা সেটা আপনারা গ্রহণ করবেন এবং ac.census.gov.in এর মাধ্যমে 1 থেকে 15 আগস্ট 2026 পর্যন্ত পরিবারের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। প্রথম ধাপে 15 আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গের নাগরিকরা বাড়িতে বসে অনলাইনে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে পারবেন। এরপর কর্মকর্তারা বাড়িতে গিয়ে তথ্য যাচাই বাছাই করবেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে আদমশুমারির দ্বিতীয় ধাপ। এতে প্রত্যেক পরিবারের সদস্যদের নাম, বয়স, লিঙ্গ, জাতি ও ধর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রকৃত জনসংখ্যা গণনা করা হবে। নতুন পদ্ধতির মাধ্যমে জনগণনার কাজ আরও দ্রুত, স্বচ্ছ ও নির্ভুল হবে বলে প্রত্যাশা ভারত সরকারের। আদমশুমারি কার্যক্রমের উদ্বোধন শেষে কলকাতার বিধাননগরে সংবাদ সম্মেলনে কথা বলেন শুভেন্দু। এ সময় তিনি দাবি করেন, ধর্মীয় কারণে ভারতে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা অনুপ্রবেশকারী হিসেবে বিবেচিত না হয়ে শরণার্থী হিসেবে পরিচয় পাবে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় যে সমস্ত আমাদের কমিউনিটিগুলোর কথা বলা আছে,
হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট, তারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীর পর্যায়ে পড়ে না, তারা শরণার্থীর পর্যায়ে পড়ে। তবে অনুপ্রবেশ ইস্যুতে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও ফের হুঁশিয়ারি দেন শুভেন্দু। যারা অনুপ্রবেশকারী তাদেরকে যেতে হবে, তারা এখানে থাকবে না, তাদেরকে আমরা খাওয়াতে পারবো না, তাদের রাখতে পারবো না, পরিষ্কার কথা। এছাড়াও শনিবার নিউ টাউনে নাগরিকত্ব সনদ প্রদান অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু। এ সময় বাংলাদেশ থেকে ভারতে আসা কয়েকজন সংখ্যালঘুকে নাগরিকত্বের সনদ প্রদান করা হয়। দীপক দেবনাথ, এখন কলকাতা। পেরুর দক্ষিণ অঞ্চলে পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে 11 বিদেশি নাগরিক ও 2 ক্রু সহ অন্তত 13 জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর, শনিবার বিমানটি পেরুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন নাজকা লাইন্স অতিক্রমের সময় বিধ্বস্ত হয়। পেরুর বিমান মন্ত্রণালয় বলছে, নাজকা শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে সেকোস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, স্থানীয় সময় শনিবার বেলা 12টার কিছু পরে পিসকো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে পেরুভিয়ান এয়ারলাইন অ্যারোডিয়ানার মালিকানাধীন সেসনা ক্যারাভান C208 মডেলের ছোট বিমানটি। এর ঘণ্টাখানেক পর নাজকা বিমানবন্দরে কন্ট্রোল টাওয়ারের জরুরি বার্তা পাঠান বিমানের পাইলট। এরপরে এই বিমানের সঙ্গে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। সরকারের নিষেধাজ্ঞা কার্যকরের পরও অস্ট্রেলিয়ার 16 বছরের নিচে 80% শিশু কিশোর এখনও অনলাইনে সক্রিয় বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা ইসেফটি। সংস্থাটি বলছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বয়স যাচাইকরণ প্রক্রিয়া যথাযথভাবে বাস্তবায়ন করতে ব্যর্থ হওয়ায় আইন কার্যকরের পরও এর প্রয়োগ নিশ্চিত হচ্ছে না। তবে অস্ট্রেলিয়া সরকারের দাবি, নিষেধাজ্ঞা কার্যকরের পর 16 বছরের নিচের বয়সীদের লাখ লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। গেল বছরের ডিসেম্বরে বিশ্বের প্রথম দেশ হিসেবে 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে অস্ট্রেলিয়া সরকার। শিশু ও তরুণ তরুণীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ সামাজিক মাধ্যমের প্রভাব নিয়ে অভিভাবকদের উদ্বেগের কারণে এই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তটি নেওয়া হয় বলে দাবি করে আলবানিজ সরকার। তবে শুরু থেকে অনেক প্রযুক্তি বিশেষজ্ঞের শঙ্কা ছিল, নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে সামাজিক প্ল্যাটফর্মগুলোতে সক্রিয় থাকবে 16 বছরের নিচের শিশু কিশোররা। এবার এটি সত্য প্রমাণিত হল অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা ইসেফটির সাম্প্রতিক গবেষণায়। নিষেধাজ্ঞা আরোপের পর প্রথম 3 মাস অর্থাৎ গেল বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়া 16 বছরের কম বয়সীদের ওপর গবেষণা চালিয়ে ইসেফটি বলছে, নিষেধাজ্ঞার পরও 80%-এরও বেশি শিশু কিশোর সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করছে। অর্থাৎ প্রতি 10 জনের 8 জন শিশু কিশোর অনলাইনে সক্রিয়, আর নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে প্রায় 58% শিশু কিশোর। ইসেফটি বলছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বয়স যাচাইকরণ প্রক্রিয়া যথাযথভাবে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়। নিষেধাজ্ঞা সত্ত্বেও 16 বছরের কম বয়সীরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার সহ সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করছে। এছাড়াও নিষেধাজ্ঞার আগে যে অ্যাকাউন্টগুলো খোলা হয়েছিল সেগুলো এখনও সচল আছে বলে ইসেফটির গবেষণায় উঠে এসেছে। তবে ইসেফটির প্রতিবেদন প্রকাশের একদিন পর ভিন্ন যুক্তি উত্থাপন করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির উৎপাদনশীলতা, দাতব্য ও কোষাগার বিষয়ক সহকারী মন্ত্রী অ্যান্ড্রু লির দাবি, নিষেধাজ্ঞা কার্যকরের পর কয়েক লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আইন মেনে নিয়ে বেশিরভাগ শিশু কিশোর সামাজিক যোগাযোগ মাধ্যম এড়ানোর উপায় খুঁজে বের করেছে বলেও দাবি তার। We never expected that this would have 100% compliance. We don't get 100% compliance out of the minimum drinking age laws, but it's still appropriate that we have those laws, that law on the books. শুধু অস্ট্রেলিয়া নয়, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আমিরাত ও ফ্রান্সও 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে লিটন দাসকে। এর আগে ইনজুরির কারণে তাকে ছাড়াই ঘোষণা করা হয় দল। শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বাম পায়ের কাফ ইনজুরি থেকে দ্রুত সেরে উঠছেন লিটন দাস। সুস্থতার হার প্রত্যাশার চেয়েও ভালো হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগেই
ফুল ফিট হয়ে উঠতে পারেন তিনি। আগামী 13 আগস্ট ডারউইনে শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এখনও প্রায় 2 সপ্তাহ সময় থাকায় লিটনকে ম্যাচের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইনজুরির কারণে গত জুন থেকে মাঠের বাইরে এই উইকেট কিপার ব্যাটার। দলের সঙ্গে যোগ দিতে আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন লিটন। 23 বছর পর সাফের শিরোপা জয়ের মিশনে সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ড্রয়ে শ্রীলঙ্কা ও ভুটানকে গ্রুপ সঙ্গী হিসেবে পেয়েছে লাল সবুজরা। অন্যদিকে গ্রুপ বিতে ভারতের সঙ্গে আছে পাকিস্তান ও মালদ্বীপ। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলে নেপালও অংশ নেবে আসন্ন আসরে। বিস্তারিত আসাদুজ্জামান লিটনের প্রতিবেদনে। ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হয়েছে 2026 সাব চ্যাম্পিয়নশিপের ড্র। দক্ষিণ এশিয়ার সেরার মুকুট অর্জনের লক্ষ্যে 2 গ্রুপে ভাগ হয়ে লড়বে 6 দল। এছাড়া শর্ত সাপেক্ষে খেলার সুযোগ থাকছে নেপালের জন্যও। এবারের আসরের আয়োজক বাংলাদেশ। গ্রুপ এতে লাল সবুজরা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে একবার শিরোপা জেতা শ্রীলঙ্কা ও ভুটানকে। নিজেদের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় বেশ সহজ গ্রুপে পেয়েছে লাল সবুজরা। গ্রুপ বিতে লড়াই করবে 2 চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। শক্তিমত্তায় ভারত অনেক এগিয়ে। এখন পর্যন্ত রেকর্ড 9 বার টুর্নামেন্টের শিরোপা জিতেছে দলটি। শেষ 2 আসরে চ্যাম্পিয়নও তারা। তবে ভারত পাকিস্তানের লড়াই মানেই অন্যরকম উত্তেজনা। এই গ্রুপের অপর দল মালদ্বীপ। টুর্নামেন্টের আগেই বাংলাদেশের গ্রুপে আসতে পারে পরিবর্তন। আগামী 4 নভেম্বর শুরু হবে সাব চ্যাম্পিয়নশিপের এবারের আসর। এর আগে নেপাল ফুটবল ফেডারেশনের উপর দেওয়া নিষেধাজ্ঞা ফিফা উঠিয়ে নিলে সাফে খেলতে পারবে তারা। এক্ষেত্রে গ্রুপ এতে বাংলাদেশের সঙ্গে হবে 2021 আসরের রানার আপরা। 2003 সালে সাফে একমাত্র শিরোপা জিতেছিল বাংলাদেশ। বিগত 2 দশকে টুর্নামেন্টের ফাইনালেও জায়গা করে নিতে পারেনি লাল সবুজরা। তবে এবার বেশ শক্তিশালী দল নিয়েই সাফে খেলতে নামবে বাংলাদেশ। নতুন কোচ থমাস ডুলির অধীনে আরও একবার দক্ষিণ এশিয়ার সেরা হতে ঘরের মাঠে নামবেন হামজা সুমিত্রা। আসাদুজ্জামান লিটন এখন। ধীরে ধীরে ফুরিয়ে আসছে ইউরোপিয়ান ফুটবলারদের দলবদলের সময়। বড় বড় ক্লাবের নজর এখন কয়েকজন তারকা ফুটবলারের দিকে। কেউ নতুন চুক্তির অপেক্ষায়, কেউ আবার অন্য ক্লাবের রাডারে। তবে এখনও নিশ্চিত নয় কোনো বড় চুক্তিই। শেষ মুহূর্তে কোন তারকা বদলাবেন ঠিকানা, সেটি এখন ফুটবল প্রেমীদের আলোচনার বিষয়। আসাদুজ্জামান লিটনের আরও একটি প্রতিবেদন। ইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরুর আগে চলছে আরেক যুদ্ধ। ফুটবলের ভাষায় যাকে বলা হয় দলবদল। কোটি কোটি ইউরোর দর কষাকষি, গুঞ্জন, অনিশ্চয়তা আর শেষ মুহূর্তের চমক সব মিলিয়ে ইউরোপীয় ফুটবলের দলবদলের বাজার এখন পার করছে সবচেয়ে রোমাঞ্চকর সময়। এবারে ট্রান্সফার মার্কেটে সবচেয়ে বড় আলোচনার নাম ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তির আলোচনা চললেও এখনও 2 পক্ষের মাঝে কোনো সমঝোতা হয়নি। সেই সুযোগে আগ্রহ দেখাচ্ছে আর্সেনাল। তবে রিয়াল মাদ্রিদ তার অন্যতম সেরা তারকাকে ছাড়তে রাজি হবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। আলোচনায় উঠে আসছে ব্র্যাডলি বারকুলার নামও। তরুণ এই ফরাসি উইঙ্গারকে দলে নিতে আগ্রহী লিভারপুল, কিন্তু তাকে ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে পিএসজি। অন্যদিকে লিভারপুলের কার্টিস জোন্সকে পেতে আগ্রহী ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। তবে অলরেডদের প্রত্যাশিত মূল্যের সঙ্গে না মেলায় ঝুলে আছে 2 পক্ষের আলোচনা। দলবদলের বাজারে হঠাৎই আলোচনায় উঠে এসেছেন ফেরান তোরেস। বার্সেলোনার এই ফরওয়ার্ডকে নিয়ে আগ্রহ দেখিয়েছে পিএসজি। ক্লাব ছাড়তে চান তোরেস নিজেও, যদিও 2 ক্লাবের মধ্যে এখনও আনুষ্ঠানিক কোনো আলোচনা শুরু হয়নি। এদিকে হুলিয়ান আলভারেজকে পেতে বার্সেলোনা অপেক্ষা করলেও তাকে না ছাড়ার সিদ্ধান্তে অনড় অ্যাথলেটিকো মাদ্রিদ। একটি স্বাক্ষর বদলে দিতে পারে ক্লাবের ভবিষ্যৎ, একটি সিদ্ধান্ত পাল্টে দিতে পারে পুরো মৌসুমের সমীকরণ। আর তাই দলবদলের শেষ মাস শুরু হতে আরও বেশি ব্যস্ত ক্লাবগুলো। আসাদুজ্জামান লিটন এখন। এই ছিল এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন। সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/এখন tv।